চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আমাদের বড় স্বপ্ন, বড় আশা, বড় বড় কথা, কিন্তু বাস্তবতা কি বলছে? সেই বাস্তবতাটা কিন্তু বড়ই ভয়ের, বড়ই আশঙ্কার, বড়ই আতঙ্কের। মূল টুর্নামেন্টটাতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার প্রতিশ্রুতি, কিন্তু ট্রেলার যা দেখা গেল সেইটাতে ভরাডুবির প্রবল আশঙ্কা। পাকিস্তান এ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের যে ব্যাটিং বিপর্যয়, যে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়, তাতে করে ভারতের বিপক্ষে যে দুদিন পর আমরা খেলতে নামবো, কি অবস্থাতে নামবো, এই ব্যাটিং নিয়ে ভারতের সামনে আমরা কিভাবে দাঁড়াবো? পাকিস্তান এ দলের বিপক্ষে আমরা 40 ওভারও ব্যাটিং করতে পারি না, আমরা কোনো মতে 200 রান করতে পারি, আমাদের কোনো ব্যাটসম্যান 50ও করতে পারে না, মাত্র 2 জন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 100-র উপরে থাকে। এইরকম একটা অবস্থাতে ভারতের বিপক্ষে কতটা প্রস্তুত হয়ে, কতটা জয়ের মতো অবস্থায় থেকে আমরা খেলতে নামছি, বিরাট বড় একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু একেই গেল এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে। দেখুন, ব্যাটিংটা আমাদের কনসার্নের জায়গা। এই ম্যাচটাতে চাইলে বাংলাদেশ হচ্ছে গিয়ে প্রস্তুতি ম্যাচ তো 15 জন ব্যাটসম্যান, 15 জন বোলার, 15 জনরা ব্যাটিং করতে পারবে না, কিন্তু ধরেন হচ্ছে গিয়ে প্রপার সব ব্যাটসম্যান নিয়ে আমরা চাইলে খেলাতে পারতাম। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেটা করেনি, এই জন্য তাদের একটা ধন্যবাদ প্রাপ্য যে প্রপার ম্যাচ সিচুয়েশনেই তারা খেলতে চেয়েছে। যেই কারণে পারভেজ হোসেন ইমনকে ব্যাটিং করানো হয়নি, যেই কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে ব্যাটিং করানো হয়নি। পারভেজ হোসেন ইমন 11-এ থাকবেন না এবং মাহমুদুল্লাহ রিয়াদ শিওরলি থাকবেন। তারপরেও এই ম্যাচের কনটেক্সটে হচ্ছে গিয়ে তাদের কাউকে ব্যাটিং এর জন্য বিবেচনা করা হয়নি। যারা ব্যাটিং করেছেন তাদের মধ্যে শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ ছাড়া নিজেদেরকে একটু মাথা উঁচু করে যে বেরোতে পারছেন এরকম কেউ না। লোয়ার অর্ডারের ওই বোলারদের কথা বলতে গেলে আমাদের মূল সারির ব্যাটসম্যানদের মাথাটা আরো বেশি করে হেট হয়ে যাওয়ার কথা। বিপর্যয়ের শুরু একেবারে শুরু থেকেই। আমরা টসে জিতে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, পাকিস্তান এ দল, পাকিস্তান শাহিনস যেটা নামে পরিচিত, তাদের বিপক্ষে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ওভারটাতে তানজিদ হাসান তামিমের উইকেটটা হারিয়েছি। প্রথম 2 বলে তিনি 6 রান করেছেন, থার্ড বলে আউট হয়ে গিয়েছেন। 3 বলে 6 রান মানে 200 স্ট্রাইক রেট। ওই যে বললাম না যে 2 জন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট 100-র উপরে, তার মধ্যে একজন হচ্ছেন তানজিদ হাসান তামিম, সেটাও 3 বলে 6 রান। আর আরেকজন শেষের দিকে গিয়ে তানজিম সাকিব, যিনি করেছেন হচ্ছে গিয়ে 27 বলে 30 রান 111 স্ট্রাইক রেটে। তানজিদ তামিমের ওই শুরুতে আউট হয়ে যাওয়ার বিপর্যয়টা সেকেন্ড উইকেট পার্টনারশিপে সৌম্য সরকার এবং আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। 8 ওভারে তারা দলীয় স্কোর 50-এ নিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে গিয়েই আউট হয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত 12 রান করে 21 বলে। 10 ওভার শেষে, পাওয়ার প্লে শেষে বাংলাদেশের স্কোর 2 উইকেটের 60। এর জাস্ট পরপরই সৌম্য সরকারও আউট হয়ে গেলেন 35 রান করে 38 বলে। তারপরে গিয়ে ইনিংসে বাংলাদেশের একমাত্র 50+ পার্টনারশিপ, যেটা তাওহিদ হৃদয়ের সঙ্গে মেহেদী হাসান মিরাজের হয়েছে। মেহেদী হাসান মিরাজকে এই ম্যাচেও 4 নম্বরে খেলানো হয়েছে। গত 2টা সিরিজে তিনি যেমন 4 নম্বরে খেলেছেন এবং ভালো পারফর্ম করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও যে 4 নম্বর পজিশনটাতে তিনিই খেলবেন, সেইটা এই ম্যাচে তার 4 নম্বরে খেলাতে এবং দলের হাইয়েস্ট স্কোর করাতে সেটা আরো বেশি করে স্পষ্ট হয়ে গেল। তাওহিদ হৃদয়ের জন্য এটা একটা বড় পরীক্ষার ম্যাচ ছিল। সেই পরীক্ষাতে তিনি পার্টনারশিপের অংশ হতে পেরেছেন, কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি। হৃদয়ের জন্য বড় পরীক্ষা, যে জন্য আমি বলছি যে যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো হয়নি, এই ম্যাচে যদি তিনি খুব ভালো পারফর্ম করতে পারতেন, সেই ক্ষেত্রে কোনো না কোনোভাবে একাদশে তিনি টিকে যেতেন, হয়তো বা 11-এর কম্বিনেশনটা সেটা সেক্ষেত্রে চেঞ্জ করে হলেও। কিন্তু ওই পার্টনারশিপ হয়ে যাওয়ার পরে কিন্তু আর নিজের ইনিংসটাকে ভালো স্টার্ট পেয়েও খুব একটা লম্বা করতে পারেননি। 20 ওভার শেষে তারপরেও বাংলাদেশ 3 উইকেটে 104 রানে ছিল। মোটামুটি একটা 250-300 রানের দিকে বাংলাদেশ যেতে পারতো, এরকম একটা অবস্থাতে বাংলাদেশ হয়তো বা ছিল। কিন্তু তারপরে গিয়ে 4-4টা উইকেট বাংলাদেশে পড়ে গেল মাত্র 18 রান, এবং সেই 4টা উইকেটই নিয়েছেন পাকিস্তান এ দলের লেগ স্পিনার উসামা মির। 18 রানের মধ্যে 4টা উইকেট নিয়ে বাংলাদেশের মিডল অর্ডারটাকে তিনি একেবারে গুড়িয়ে দিয়েছেন। শুরুতে তাওহিদ হৃদয়কে 20 রান করে 33 বলে তাকে আউট করেছেন। মেহেদী হাসান মিরাজ, যিনি 44 বলে 53 বলে 44 রানের ইনফ্যাক্ট একটা ইনিংস খেলছেন, 50-র কাছাকাছি গিয়ে তিনি আউট হয়ে গেছেন। মুশফিকুর রহিম, তিনি স্টাম্পড আউট হয়ে গেছেন 14 বলে 7 রান করে, এবং জাকের আলী অনেক 5 বলে 4 রান করে আউট হয়ে গেছেন।
3 উইকেটে 119 থেকে অল অফ এ সাডেন বাংলাদেশ 7 উইকেটে 137 রানে পরিণত হয়ে যায়। তখন তো মনে হচ্ছিল যে আমাদের যে ট্রেন্ড, জাতীয় দলে ধসে পড়ার যে ট্রেন্ড, তাতে 150 রানও হয়তো বা আমরা করতে পারবো না। শেষ পর্যন্ত আমরা 150 না 200 প্লাস করেছি। শেষ দিকের আমাদের ওইখানটাকে তানজিম সাকিব বলছিলাম, তিনি 30 রানের একটা ইনিংস খেলেছেন, রিশাদ হোসেন 14 রান করেছেন, ওইখানটাতে হচ্ছে কি নাসুম আহমেদও 15 রান করেছেন, যার ফলে হাতড়ে পাতড়ে আমরা কোনো মতে পেরিয়েছি 200 রানের স্কোরটা। 202 রানে আমরা অল আউট হয়ে গেছি ইনিংসের 39তম ওভারে। ভাই, পাকিস্তান এ দলের বোলিং লাইন আপেরা কারা ছিলেন যাদের বিপক্ষে বাংলাদেশের এইরকম বিপর্যয় হয়ে গেল? সেইখানটাতে আমাদের 2 দিন পরে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে খেলতে হবে। ভারতের বোলিং লাইন আপ মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, আশদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী খেললে তিনি, রবীন্দ্র জাদেজা, তাদের বিপক্ষে আমাদের খেলতে হবে। যেইখানে আমরা এই পাকিস্তান এ দল, পাকিস্তান শাইন্সের বিপক্ষেই আমাদের এই রকম বিপর্যয়ের মধ্যে আমরা পড়ি। সো আমরা যে আসলে খুব খুব ভালো প্রস্তুতি নিয়ে এই অবস্থাটাতে নেই, সেটা বোঝা যাচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যে সংকটের মধ্যে রয়েছেন, রানের সংকটের মধ্যে রয়েছেন, সেটাও আসলে বোঝা যাচ্ছে। ক্লোজ ডোর অনুশীলনে যতই ওইটা 396 রান করে ফেলি না কেন, যতই এইখানটাতে আমাদের ক্যাপ্টেন বলে যান না কেন যে প্রতিটা ম্যাচে অন্তত পক্ষে 300 রানের ওইটা টার্গেট, এর কম করলে আসলে কোনো রকম কোনো চান্স নেই। সেই ক্ষেত্রে গিয়ে আমরা ভারতের বিপক্ষে ম্যাচে মুখোমুখি হবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই আমাদের ব্যাটিংটা কিন্তু একটা বিগ কনসার্ন হয়ে রয়েছে। যেটা আমি বলছিলাম যে পাকিস্তান এ দলের বিপক্ষে যদি আমরা কোনো মতে 200 করতে পারি, আমরা 40 ওভারও ব্যাটিং করতে না পারি, আমাদের ইনিংসে একটাও 50 না থাকে, আমাদের পুরো ইনিংসে যদি একটা মাত্র 50 প্লাস পার্টনারশিপ থাকে, কেবলমাত্র 2 জনের 100 প্লাস স্ট্রাইক রেট থাকে, এগুলো প্রত্যেকটাই স্ট্যাটই কিন্তু খুবই একটা বিপর্যয়ের সংকেত দিচ্ছে, বাংলাদেশের জন্য ভয়াবহ একটা অশনি সংকেত। এখন এইখান থেকে কত দ্রুত, আমি বারবার বলছি যে ম্যাচ রেজাল্টটা এক পাশে সরিয়ে রাখুন, ম্যাচ রেজাল্ট না, কিন্তু ব্যাটিং এর যখন এইরকম বিপর্যয়, তখন গিয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খেলার আগে বাংলাদেশের আসলে এখনো আরো অনেক কিছু করার বাকি রয়েছে। আমরা এখনো অনেকখানি আসলে পিছিয়ে আছি। আমি জানি না যে ভারতের ওই বোলিং লাইন আপকে আমরা কিভাবে সামলাবো। পাকিস্তান এ দলের এই বোলিং লাইন আপকে যখন আমরা সামলাতে এইরকম ভাবে ব্যর্থ হই, স্পেশালি আমি বলছিলাম যে ওই যে মিডল ওভার্সে একজন লেগ স্পিনারকে আমরা 4-4টা উইকেট দিয়ে দেই মাত্র ওই 18 রানের মধ্যে, এইটা কিন্তু বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, কোচ ফিল সিমন্স, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলুন, তাদের জন্য একটা ভীষণ বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার। কিন্তু একই সঙ্গে এখানটাতে আরো 2টা কথা একটু বলতে হবে। সেটা হচ্ছে গিয়ে যে আমাদের মনে হয় যে একটু বাস্তবতাতেও ফিরে আসার একটা উপলক্ষ এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংটা অন্তত পক্ষে এনে দিয়েছে। আমাদের বোলাররা কতটুকু ফাইট করতে পারবেন, তাদেরকে সে ফাইট করার রসদটা তো আমাদের ব্যাটসম্যানদের দিতে হবে। এই ব্যাটসম্যানরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদেরকে ফিরে না পান, নিজেদের সেরাতে যদি না ফিরতে পারেন, বেশিরভাগই, আমি শুধু বললাম যে অ্যাপার্ট ফ্রম মিরাজ অন্য কারো পারফরমেন্সে গর্বিত হওয়ার মতো কিছু নাই, মানে মিরাজেরটাও মন্দের ভালো, তিনি তার জায়গাটা আরো বেশি করে নিশ্চিত করেছেন যে 4 নম্বরে থাকবেন, কিন্তু বাকিদের অবস্থা আসলে ভয়াবহ। একেবারে আমাদের টিমের স্কোর কার্ডটার দিকে তাকালে এটা একটা বিধ্বস্ত জনপদের মতো লাগবে, একটা বিপর্যস্ত নগরীর মতো লাগবে। এবং আরো বেশি আতঙ্কের যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে যে ম্যাচ তো পাকিস্তান এ দলের বিপক্ষে, কিন্তু চোখটা হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচে। সো পাকিস্তান এ দলের বিপক্ষে আমাদের ব্যাটিং এর যখন এই বেহাল দশা, ভারতের সেই দুর্দান্ত বোলিং লাইন আপের বিপক্ষে আমাদের ব্যাটসম্যানরা কি করবেন, ওইটা ভেবে আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ কি রয়েছে না, বলেন তো দেখি।